কোটিপতি বিধবার দরজায় কাজ চাইতে পৌঁছেছিল এক অসহায় যুবক, কিন্তু সেখানে পৌঁছনোর পর যে সত্য সামনে এলো তা শুনে মানবতাও কেঁপে উঠল। এক ধনী পরিবারের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর রহস্যটি আসলে কী ছিল? শৈলপুর গ্রামের সকালগুলো অন্য 10টা গ্রামের মতো সাধারণ নয়। কুয়াশার চাদর ভেদ করে যখন সূর্যের আলো পাইন গাছের ফাঁক দিয়ে নিচে নামে, তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। কিন্তু সেই মায়াবী পরিবেশের ভেতরেও এক করুণ লড়াই চলছিল 24 বছরের যুবক আকাশের জীবনে। জরাজীর্ণ একখানা টিনের ঘর, যেখানে অভাব আর অসুস্থতা নিত্যসঙ্গী। আকাশের বাবা ছিলেন বনের সামান্য কাঠুরে। ছোট্ট সংসারে হাসি খুশি ছিল কানায় কানায়। কিন্তু 8 বছর আগে এক ঝোড়ো রাতে পাহাড়ি রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। আকাশের বাবা মারা গেলেন, মা পঙ্গু হয়ে শয্যাশায়ী হলেন। বড় ভাই মেঘনাদ, যে একদিন বলেছিল সে আকাশকে বড় ইঞ্জিনিয়ার বানাবে, সে শহরের চাকচিককে হারিয়ে গেল। সেই যে গেল, আর ফিরে তাকালো না। আকাশ সেদিন বুঝেছিল খিদের জ্বালার চেয়েও বড় জ্বালা হলো আপন মানুষের বিশ্বাসঘাতকতা। সংসারের জোয়াল এখন আকাশের কাঁধে। কখনো পাহাড়ে পাথর বয়ে, কখনো পর্যটকদের গাইড হয়ে যে কটা টাকা সে পায় তা দিয়ে মায়ের ওষুধ আর দুবেলা নুন ভাত জোটানোই দায় হয়ে পড়ে। আকাশের চোখে কোনো স্বপ্ন নেই, আছে শুধু এক অদ্ভুত জেদ, হার না মানার জেদ। এক সন্ধ্যায় আকাশ যখন কাজ না পেয়ে বিষণ্ণ মনে ফিরছিল, তখন দেখা হলো গ্রামের সুমতি পিসির সাথে। সুমতি পিসি শহরে বড়লোকদের বাড়িতে কাজ জুটিয়ে দেয়। আকাশকে দেখে সে মায়ায় পড়ে গেল। সে বলল, শোন আকাশ, নীলাদ্রি শহরে এক বড় গিন্নি, যাকে নাম অনন্যা সেন, ওনার বাড়িতে একজন বিশ্বস্ত লোক দরকার। থাকা খাওয়া সব মিলবে, বেতনও ভালো। তুই যাবি? মায়ের চিকিৎসার কথা ভেবে আকাশ দ্বিতীয়বার ভাবেনি, রাজি হয়ে গেল। পরদিন সকালেই সে পৌঁছল শহরের সবচেয়ে অভিজাত এলাকা পাইন ভিউ রোডে। সেখানে প্রতিটি বাড়ি যেন এক একটা রাজপ্রাসাদ। আকাশ গিয়ে দাঁড়ালো বিশাল এক লৌহ কপাটের সামনে। বাড়ির নাম নীলকণ্ঠ ভবন। শ্বেত পাথরের তৈরি সেই বাংলোর দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। বুক ধকধক করছিল আকাশের। কাঁপা কাঁপা হাতে সে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর ভারী দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়েছিলেন এক মহিলা। সিল্কের কালো শাড়ি, চোখে চশমা আর চেহারায় আভিজাত্যের সাথে মিশে আছে এক গভীর নিঃসঙ্গতা। তিনি অনন্যা সেন। আকাশকে দেখা মাত্রই অনন্যা থমকে গেলেন। তার হাতের ফাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। আকাশের শান্ত মুখ আর সাধারণ পোশাকের আড়ালে যেন এক পুরনো স্মৃতি লুকিয়েছিল। আকাশও যখন অনন্যার দিকে তাকালো, তার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো এই মহিলাকে সে চেনে, কিন্তু কোথায় তা মনে পড়ছে না। অনন্যা নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বললেন, ভেতরে এসো। তুমিই আকাশ? আকাশ শুধু মাথা নিচু করে বলল, জি ম্যাম। বাড়ির ভেতরটা যেন অন্য এক জগৎ। দামি আসবাবপত্র, ঝাড় লণ্ঠন সব আছে, কিন্তু কেমন যেন প্রাণহীন। অনন্যা আকাশকে আপাদমস্তক লক্ষ্য করলেন। তিনি বুঝতে পারলেন এই ছেলেটি সাধারণ কাজের লোকের মতো নয়, এর চোখে কোনো এক গভীর গল্প আছে। কাজের প্রথম কয়েকদিন আকাশের খুব ব্যস্ততায় কাটল। বাগান দেখাশোনা করা, ঘর পরিষ্কার করা আর অনন্যার টুকটাক ফরমাস খাটা। অনন্যা লক্ষ্য করলেন আকাশ খুব কম কথা বলে, কিন্তু তার কাজে এক অদ্ভুত নিষ্ঠা আছে। কোনো কিছু বলার আগেই সে সব গুছিয়ে রাখত। একদিন অনন্যা তাকে লাইব্রেরি ঘরটা পরিষ্কার করতে বললেন। সেখানে ছিল অগণিত বই আর কিছু ধুলো জমা পুরনো ছবি। ঘর পরিষ্কার করতে করতে আকাশের নজর পড়ল দেওয়ালে টাঙানো একটি বড় তৈলচিত্রের দিকে। ছবিতে অনন্যার সাথে এক হাস্যোজ্জ্বল ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ছবিটির দিকে তাকাতেই আকাশের হাত থেকে ডাস্টারটা পড়ে গেল। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। ঝাপসা হয়ে আসা চোখে সে দেখল সেই মুখটা, যে মুখটা 8 বছর আগের সেই অভিশপ্ত রাতে গাড়ির স্টিয়ারিংয়ে ছিল। আকাশের কানে তখন কেবল সেই বৃষ্টির শব্দ আর বাবার শেষ চিৎকার বাজছে। তার চোখ দিয়ে অঝনে জল নামছে। ঠিক সেই মুহূর্তেই ঘরে প্রবেশ করলেন অনন্যা। আকাশকে ছবির দিকে তাকিয়ে কাঁদতে দেখে তিনি থমকে গেলেন। অনন্যা ধীর পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আকাশ? এই ছবির দিকে তাকিয়ে তুমি কাঁদছো কেন? আকাশ নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু তার গলার স্বর রুদ্ধ হয়ে আসছিল। সে ধরা গলায় বলল, ম্যাম, এই ভদ্রলোক, ইনি কে? অনন্যা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইনি আমার স্বামী অরুণাভ হোসেন। আজ 8 বছর হতে চলল উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কেন, তুমি কি ওনাকে চিনতে? আকাশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার বুকের ভেতর তখন ঝড় বইছে। সে জানত এই সত্যটা যদি এখন বেরিয়ে আসে তবে সব ওলটপালট হয়ে যাবে। সে মাথা নিচু করে মিথ্যে বলল, না ম্যাম, এমনি, ওনার চেহারার মধ্যে খুব মায়া আছে তাই দেখলাম।
কিন্তু অনন্যা বুঝতে পারলেন আকাশ কিছু একটা লুকাচ্ছে। আকাশের সেই আতঙ্কিত দৃষ্টি আর হঠাৎ বদলে যাওয়া ব্যবহার অনন্যাকে এক পুরনো রহস্যের দিকে ঠেলে দিল। অনন্যার মনে পড়তে লাগল ৮ বছর আগের সেই রাতের কথা, যখন অরুণাভ বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরেছিলেন এবং বলেছিলেন, অনন্যা, আজ আমার হাতে এক বড় পাপ হয়ে গেছে। সেই রাতের পর থেকে অরুণাভ আর আগের মতো ছিলেন না। তিনি তিল তিল করে নিজেকে শেষ করে দিয়েছিলেন। আজ অনন্যা আকাশের চোখের দিকে তাকিয়ে সেই একই যন্ত্রণার ছায়া দেখতে পেলেন। রাত নেমেছে নীলাদ্রি শহরে, পাহাড়ে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ নিজের ঘরে বসে সেই পুরনো দিনের কথা ভাবছে, আর ওদিকে অনন্যা নিজের ঘরে বসে আলমারি থেকে বের করেছেন অরুণাভ সেনের সেই পুরনো ডায়েরিটা, যা তিনি গত ৮ বছরে একবারও খোলার সাহস পাননি। আজ রাতে এমন এক সত্য সামনে আসতে চলেছে যা মানবতাকেও কাঁপিয়ে দেবে। আকাশ কি প্রতিশোধ নেবে, নাকি তার বাবার খুনের এই ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা বাড়িতেই সে রয়ে যাবে? অনন্যা ডায়েরির পাতা উল্টাচ্ছেন। সেখানে লেখা আছে একটি গ্রামের নাম, শৈলপুর। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনন্যা সেনের হৃৎস্পন্দন। ডায়েরির জীর্ণ পাতাগুলো উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল 12ই আগস্টের একটি পাতায়। তারিখটা দেখেই তার শরীর হিম হয়ে এলো। ঠিক ৮ বছর আগে এই দিনেই শৈলপুরের সেই দুর্ঘটনা ঘটেছিল। ডায়েরিতে অরুণাভ হোসেন লিখেছেন, আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। পাহাড়ি বাঁকে একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা নিষ্পাপ পরিবার ছারখার হয়ে গেল আমার চোখের সামনে। আমি স্টিয়ারিংয়ে ছিলাম না, কিন্তু অপরাধের ভাগিদার তো আমিও। সত্যটা বলতে চেয়েছিলাম, কিন্তু পিছু টান আমাকে আটকে দিল। সেই ছেলেটার আর্তনাদ আমাকে প্রতি রাতে তাড়া করে বেড়াবে। অনন্যার হাত কাঁপছে। ডায়েরির পরের পাতায় যাওয়ার আগেই তিনি ডায়েরির ভেতর থেকে একটা ভাঁজ করা পুরনো খবরের কাগজের টুকরো পেলেন। সেখানে দুর্ঘটনার খবর আর পাশে একটা ছোট বাচ্চার ছবি ছাপা হয়েছিল। যে বাচ্চাটি আজ তারই বাড়িতে আশ্রিত, আকাশ। অনন্যা আর বসে থাকতে পারলেন না। তিনি টলমল পায়ে আকাশের ঘরের দিকে এগিয়ে গেলেন। আকাশ তখন জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়েছিল। অনন্যাকে দেখে সে চমকে উঠল। অনন্যা ডায়েরিটা টেবিলের ওপর রেখে অস্ফুট স্বরে বললেন, সব জানি আকাশ, এই ডায়েরিটা সব বলে দিয়েছে। আমার স্বামী তোমার বাবার মৃত্যুর কারণ ছিলেন, তাই তো? আকাশের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে ৮ বছরের জমা জল আর আগুন একসাথে জ্বলে উঠল। সে ধীর গলায় বলল, আমি এখানে প্রতিশোধ নিতে আসিনি ম্যাম, শুধু দেখতে এসেছিলাম যে মানুষটা আমার হাসি খুশি পরিবারটাকে শ্মশান বানিয়ে দিয়েছিল সে নিজে কতটুকু সুখে ছিল। কিন্তু আজ জানলাম তিনি আর নেই। এখন কাকে দোষ দেব? অনন্যা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আকাশ, অরুণাভ সারা জীবন অনুতাপে ভুগেছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এই অপরাধ বোধ থেকে। কিন্তু একটা কথা, ডায়েরিতে লেখা আছে তিনি স্টিয়ারিংয়ে ছিলেন না। তবে কে চালাচ্ছিল সেই গাড়ি? ঠিক সেই মুহূর্তে কলিং বেলের কর্কশ শব্দে সারা বাড়ি কেঁপে উঠল। দরজায় দাঁড়িয়েছিলেন অনন্যার দেওর নীলাভ হোসেন। নীলাভ এই শহরের প্রভাবশালী মানুষ এবং অনন্যার ব্যবসার দেখাশোনা করেন। ভেতরে ঢুকেই নীলাভ আকাশকে দেখে বিরক্ত হলেন। বৌদি, এই ছোট জাতের কাজের লোকটাকে এখনো বিদায় করনি? শোন আকাশ, কাল সকালেই যেন তোকে এই বাড়িতে না দেখি, নীলাভ কর্কশ গলায় বললেন। অনন্যা আজ অন্য মানুষ। তিনি ডায়েরিটা উঁচিয়ে ধরে বললেন, নীলাভ, তুমি জানো এই ডায়েরিতে কি লেখা আছে? ৮ বছর আগের সেই রাতের কথা লেখা আছে, যেদিন শৈলপুরের রাস্তায় অরুণাভ নয়, বরং তুমি গাড়ি চালাচ্ছিলে। মদ্যপান অবস্থায় তুমি একটা মানুষকে পিষে দিয়েছিলে, আর অরুণাভ নিজের ভাইয়ের কেরিয়ার বাঁচাতে সব দোষ নিজের ঘাড়ে নিতে চেয়েছিলেন। সারা ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো। নীলাভর ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে থতমত খেয়ে বলল, বৌদি, তুমি ভুল করছো, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আকাশ এতক্ষণ চুপ করেছিল। নীলাভ নামটা শুনতেই তার মাথায় বজ্রপাত হলো। সে এগিয়ে এসে নীলাভর সামনে দাঁড়ালো। তার লম্বা বলিষ্ঠ শরীরের সামনে নীলাভকে খুব ছোট দেখাচ্ছিল। আকাশ বলল, সেদিন আমার বাবা বাঁচার জন্য হাত বাড়িয়েছিলেন। আপনি গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে দিয়েছিলেন। আমার মায়ের পা দুটো সারা জীবনের জন্য অচল হয়ে গিয়েছিল আপনার সেই আনন্দের ড্রাইভের কারণে। নীলাভ ভয় পেয়ে চিৎকার করে উঠলেন, টাকা লাগবে? কত টাকা দিলে তোমরা মুখ বন্ধ করবে? আমি 10 লাখ দেব, 20 লাখ দেব। আকাশের মুখে এক অদ্ভুত অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, আপনার ওই রক্তমাখা টাকার দরকার নেই আমার। আমি এসেছিলাম সত্যটা জানতে। আজ জেনেছি। অনন্যা সেন আজ এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি ফোনের রিসিভার তুলে নিলেন। নীলাভ আর্তনাদ করে উঠলেন, বৌদি, কি করছো? পুলিশ ডাকলে আমাদের বংশের সম্মান ধুলোয় মিশে যাবে। অনন্যা দৃঢ় গলায় বললেন, যে সম্মান মিথ্যের উপর দাঁড়িয়ে থাকে সেই সম্মান ধুলোয় মিশে যাওয়াই ভালো নীলাভ। আর মানবতার চেয়ে বড় কোনো সম্মান নেই।
পুলিশ এলো। নীলাভকে যখন হাতকড়া পরানো হলো তখন বৃষ্টির শব্দ ছাপিয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো নীলকণ্ঠ ভবনে। আকাশ নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলো। সে অনন্যার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। ম্যাম, আমি চলি, আমার কাজ শেষ হয়েছে, আকাশ বলল। অনন্যা দ্রুত এগিয়ে এসে আকাশের হাত ধরলেন। তার চোখে জল। তিনি বললেন, কোথায় যাবে আকাশ? এই 8 বছর তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার কি কোনো প্রায়শ্চিত্ত হবে না? আমি একা এই বিশাল বাড়িতে অপরাধ বোধ নিয়ে থাকতে পারবো না। তোমার মা অসুস্থ, তার চিকিৎসা দরকার। তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো তবে এই বাড়িটাকে নিজের মনে করে এখানেই থেকে যাও। তোমার মাকেও নিয়ে এসো। এটা আমার অনুরোধ নয়, এটা একজন অপরাধী হৃদয়ের আকুতি। আকাশ কিছুক্ষণ থমকে রইল। সে দেখল অনন্যার চোখে কোনো আভিজাত্যের অহংকার নেই, আছে কেবল এক জননীর মতো মমতা আর এক মানুষের প্রতি অন্য মানুষের শ্রদ্ধা। আকাশ বুঝতে পারল, ঘৃণা দিয়ে ঘৃণা শেষ করা যায় না, কেবল ভালোবাসা আর ক্ষমা দিয়েই ভাঙা হৃদয় জোড়া লাগানো যায়। কয়েক মাস পরের কথা। শৈলপুর গ্রামের সেই জরাজীর্ণ ঘরের বদলে আকাশের মা এখন শহরের বড় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনন্যা সে নিজে দাঁড়িয়ে থেকে তার সেবা করেন। আকাশ এখন নীলকণ্ঠ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একজন দায়িত্বশীল কর্মী। সে আজ আর কোনো চাকর নয়, বরং অনন্যার ছোট ভাইয়ের মতো এই বাড়ির একজন সদস্য। বিকেলে যখন বারান্দায় বসে অনন্যা আর আকাশ চা খাচ্ছিলেন, অনন্যা বললেন, জানো আকাশ, মানুষ ভাবে টাকাই সব, কিন্তু সত্যটা হলো মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম। আকাশ পাহাড়ের দিকে তাকিয়ে হাসল। সে ভাবল, যদি সেদিন সে রাগের মাথায় প্রতিশোধ নিত তবে হয়তো নীলাভর মতো সেও একজন অপরাধী হয়ে যেত। কিন্তু ক্ষমা তাকে আজ এক নতুন জীবন দিয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আবেগঘন গল্পটি? আকাশের জায়গায় আপনি থাকলে কি করতেন? প্রতিশোধ নিতেন নাকি অনন্যার মতো একজন ভালো মানুষকে সুযোগ দিতেন? অবশ্যই কমেন্ট করে জানান। আপনার নাম এবং শহরের নাম লিখতে ভুলবেন না, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মানবতার পথে চলুন। ধন্যবাদ।